আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই জানিয়ে একই সাথে সংস্কার ও নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। নাজিবুর রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা। শ্রদ্ধা জানিয়ে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দলের মহাসচিব। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা প্রাথমিকভাবে এখনই কোনো মন্তব্য করতে চাই না, এই জন্য যে পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি। 1 নম্বর। 2 নম্বর, এখানে সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে আমূল সংস্কার হয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ইসি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে একথা বলেন তিনি। এছাড়া দেশের জনগণ কমিশনের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে, আর সেই প্রত্যাশা পূরণে কমিশন কাজ করছে বলেও তিনি জানান। মইদুল ইসলামের রিপোর্ট। চলতি বছরের মাঝামাঝি সময় জাতীয় নির্বাচন সম্ভব বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন। এছাড়া নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না উল্লেখ করে সিইসি বলেন, সংবিধানের আলোকেই কাজ করছে কমিশন। রাজনৈতিক বক্তব্য আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দ্য রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট। আর অন্য কিছু না। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। নির্ধারিত সময়ের মধ্যেই সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা 6 মাসের জন্য প্ল্যান করেছি ভাই। এই 6 মাসের জন্য প্ল্যান করলে কিছু কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব স্বাভাবিক প্রচেষ্টা আমাদের থাকবে। এই 6 মাসের মধ্যে যাতে আমরা শেষ করতে পারি। 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে। তার মানে আমরা একটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। সেই চেষ্টাটা আমরা করছি। এ সময় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন লিলার জানান, বাংলাদেশের নির্বাচন কমিশনকে কারিগরি এবং প্রযুক্তিগত নানান ধরনের সহায়তা অব্যাহত রাখবে তারা। that are key in supporting financially the type of technical assistance that the UN can provide to Bangladesh. এর আগে সহযোগিতার অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে 175টি ল্যাপটপ, 200টি স্ক্যানার সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম তুলে দেয় ইউএনডিপি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে মামলার শুনানির খবর জানতে এখন যাচ্ছি কেরানীগঞ্জে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, শুনানির ব্যাপারে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক
আইনের যে মামলার সেই মামলাটি এখন চলছে। তো বলে রাখি যে কিছুক্ষণ আগে যে রাষ্ট্রপক্ষের যে সাক্ষ্য সেটি শেষ হয়েছে। সাবেক মেজর ইকবাল ইউসুফ উনি আসলে সাক্ষ্য দিয়েছেন এবং আসামিপক্ষের আইনজীবীরাও তাকে জেরা করেছে। কিছুক্ষণ আগে সেটি শেষ হয়েছে। এখন যেটি হচ্ছে যেসব বিডিআর সদস্যরা যারা এখন কারাগারে রয়েছেন এবং যারা আবেদন করেছেন জামিন আবেদন, অর্থাৎ আইনজীবীরা বলছেন যে ৩৮০ জন যে বিডিআর সদস্যরা রয়েছেন যে তারা যেটি হয়েছে যে এর আগে যে হত্যা মামলায় সেই হত্যা মামলায় এর মধ্যে তারা খালাস পেয়েছেন এবং অনেকে প্রায় ১০ বছরের যে কারাভোগ সেটিও শেষ হয়ে গেছে। সেই বিষয়টি আসলে আদালতে তারা উপস্থাপন করছেন যে যেহেতু হত্যা মামলা থেকে তারা খালাস পেয়েছেন এবং এর মধ্যে যে অন্যান্য যে মানে যে আগে যে ১০ বছর যে কারাভোগ সেটিও শেষ হয়ে গেছে, এই জন্য তাহলে আদালতের কাছে উপস্থাপন করছেন যে এখন জামিনের জন্য আবেদন করা হয়েছে এবং তারা আশা করছেন যে সব কিছু বিশ্লেষণ করে হয়তোবা তাদের জামিন আবেদনটি মঞ্জুর হবে বলে তারা আশা করছেন। এখনও জামিন যে শুনানি সেটি চলছে এবং বলে রাখি যে এই যে কেন্দ্রীয় কারাগারের বাইরে কিন্তু অনেক স্বজনরা কিন্তু অপেক্ষা করছেন, অর্থাৎ ভোর থেকে তারা এসেছেন। আপনি জানেন যে এই যে জামিন এই আবেদনকে কেন্দ্র করে কিন্তু এর আগেও তারা বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে যাতে তাদেরকে যে কারাগারে রাখা হয়েছে সেখান থেকে তারা যাতে জামিন পান। তো আমরা এখন অপেক্ষায় আছি, এখন জামিন শুনানি চলছে, শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত হয় সেটা আমরা জানিয়ে দেব। জানছিলাম বিডিআর ঘটনার বিস্ফোরক মামলার শুনানির খবর। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে বিজিবি তৎপর আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে দেশের এক বিন্দু স্বার্থ ছাড় দেওয়া হবে না। প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডারভুক্ত কর্মকর্তা এবং জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে এবং সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে কোর্স শেষ করা কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, উল্লেখযোগ্য হারে প্রতিদিনই কৃষি জমির পরিমাণ কমছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার জন্য খুবই আশঙ্কাজনক। এ বিষয়ে কর্মকর্তাদের বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সকল মানুষই ভূমি সংক্রান্ত আইনি জটিলতায় পরে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, এ সংক্রান্ত দুর্নীতিও কমিয়ে আনা হবে। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনই, আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই, এখন যেহেতু আপনি পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে, এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে রাট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলোক। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অলোক, দুদেশের সীমান্তে তো টহল জোরদার করা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি, তো সীমান্তে এখন কি অবস্থা? হ্যাঁ শাওন, আপনাকে জানিয়ে রাখি আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকা বাখর-আলী নামক স্থানে। আপনাকে জানিয়ে রাখি সীমান্তবর্তী এই অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা ফসলি জমি। এখানকার মানুষ সাধারণত ভুট্টা, গম, সরিষা, আম, বড়ই এই জাতীয় ফসল ফলিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। যে পয়েন্টটিতে ঘটনাটি সংঘটিত হয়েছে সেই বিস্তীর্ণ ফসলি জমি গতকাল ভারতীয়রা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের বাংলাদেশের ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি করেছে। আমি সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এ অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেছি। তারা গতকালকের হামলার ভয়াবহতা এখনো তাদের চোখে মুখে ফুটে উঠছে। তারা তাদের ফসলের জমিতে গিয়ে তাদের সেই ধ্বংসযজ্ঞের লীলা পরিষ্কার স্পষ্ট তারা দেখতে পাচ্ছে। তবে আজকে সকাল থেকেই সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আমি সকালবেলায় চাঁপাইনবাবগঞ্জের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সকাল থেকে বিজিবির পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এদেরকে নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে বিজিবির পক্ষ থেকে, যাতে এলাকায় আর উত্তেজনাটি ছড়িয়ে না পড়ে। আরও একটি বিষয় যেটি হচ্ছে যে সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের পাশাপাশি সীমান্ত পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিজিবি শক্ত অবস্থান নিয়েছেন। আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এই পয়েন্ট পর্যন্তই সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে। এর বাইরে কৃষকরা মাঠে শুধুমাত্র যেতে পারছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। পরিস্থিতি স্থানীয়রা আরও শান্তি চেয়েছে, এমনটাই স্থানীয় মানুষ আমাদেরকে জানিয়েছে। শাওন, সীমান্ত থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম সীমান্ত পরিস্থিতির খবর। বিচার বিভাগ সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রাম আদালত পরিদর্শন শেষে একথা বলেন প্রধান বিচারপতি। তিনি আদালতের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় ঘুরে ঘুরে বিচারালয় পরিদর্শন ও আইনজীবী বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় প্রধান বিচারপতি জানান, বিচার বিভাগ সংস্কারে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে আলাপ আলোচনা চলছে। বিচার বিভাগে যে কর্মকর্তারা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, তাদের সাথে একটা মত বিনিময় হবে। আর আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি, তো সেটার পরিপ্রেক্ষিতে সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে। চেক ডিসঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান আজ এই আদেশ দেন। মামলার আর্জিতে অভিযোগ আনা হয়েছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এই ক্রিকেটার। 7 বছর আগে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি 1.5 কোটি টাকা ঋণ নেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। পরে ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশের পরিপ্রেক্ষিতে এগ্রো ফার্ম লিমিটেড গত বছরের 4 সেপ্টেম্বর 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয় ব্যাংকে। তবে এগ্রো ফার্ম লিমিটেডের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যান করা হয়। এর আগে ক্রিকেটের বাইরেও বিভিন্ন সময়ে ব্যক্তিগত কার্যক্রমের সমালোচনায় পড়েন সাকিব। গত বছর শেয়ার কারসাজির দায়ে 50 লাখ টাকাও জরিমানা করা হয় এই অলরাউন্ডারকে। এছাড়া অবৈধ বেটিং অ্যাডের সঙ্গে সম্পৃক্ততা, কাকড়া ব্যবসায়ীদের টাকা আত্মসাতের অভিযোগ সহ হত্যা মামলাও আছে সাকিবের বিরুদ্ধে। সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর সংগ্রহ করতে ঢাকার সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, ক্রিকেটার সাকিব আল হাসানের গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে আপনার কাছে কি খবর আছে আমাদের জানাবেন। জি শাওন, যেমনটি বলছিলেন, ক্রিকেটার এবং মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে আজকে সিএমএম কোর্টের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান যে আদেশটি দিয়েছেন গ্রেপ্তারি পরোয়ানার, সেটি মূলত হচ্ছে আইএফআইসি ব্যাংক থেকে তিনি তার ফার্মের নামে যে ঋণটি নিয়েছিলেন সেই ঋণ সময় মতো পরিশোধ করার না এবং একই সাথে যে চেক জালিয়াতি সেটির অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মূলত আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ গত বছরের 15 ডিসেম্বর কোর্টে তার নামে যে মামলা দায়ের করেন তিনি সহ আরও 4 জন আসামি, এর মধ্য থেকে একজন আসামি ইতিমধ্যে মারা গিয়েছেন। আর বাকি যে 3 জন আসামি ছিলেন সেখান থেকে একজন আসামি আজকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে জামিন দিয়েছেন এবং সাকিব সহ অপর একজন, মোট 2 জন হচ্ছে আদালতে হাজির না হওয়ায় আদালত তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। মূলত হচ্ছে গিয়ে তারা যে
চেক জালিয়াতির যে বিষয়টির কথা উল্লেখ করে বলা হয়েছিল যে আজকে 19 জানুয়ারি তাদেরকে আদালতে হাজির হওয়ার একটি তারিখ নির্ধারণ করেছিল, পরবর্তী শুনানির দিন তারিখ। কিন্তু আসামিপক্ষের আইনজীবী তারা যেমনটি বলেছেন যে ব্যক্তিগত কারণ এবং অসুস্থতার কারণ দেখে তারা আদালতে হাজির হতে পারেনি, যেহেতু এটি একটি প্রতারণার মামলা এবং একই সাথে প্রায় 4,15,00,000 টাকার যে চেক জালিয়াতির বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে তার এগেনস্টেই মূলত আদালত এই আদেশটি দিয়েছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় গ্রেফতার করার জন্য আদালত তাদেরকে জারি করার নির্দেশ দিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকার সিএমএম কোর্ট থেকে সাকিবের গ্রেফতারি পরোয়ানার সর্বশেষ আপডেট। জানছিলাম সাকিব আল হাসানের গ্রেফতারি পরোয়ানার খবর। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আর্থিক খাতে সহায়তা দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অন্যান্য ব্যাংকের তুলনায় কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রম সন্তোষজনক। ব্যাংকটির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ব্যাংকটির আর্থিক তহবিলের সক্ষমতা বাড়ানোকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আমানত বাড়ানোর তাগিদ দেন। এছাড়া জনবল সংকট কাটাতে ডিজিটাইজেশনের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে নারীর আর্থিক ক্ষমতায়নে চেক বিতরণের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের নতুন ঋণ কর্মসূচি সঞ্চিতার শুভ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে শিক্ষিত বেকার নারীরা স্বল্প সুদে ঋণ নিতে পারবেন। আর এর সাথে শেষ করছি দুপুরের খবর, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। সংস্কার ও নির্বাচন একসঙ্গেই চলতে পারে মির্জা ফখরুল, সরকারের নির্ধারিত সময় নির্বাচন হবে সিএসি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিস্থিতি থমথমে, রক্ত ঝরবে কিন্তু ভারতীয়রা এপারে আসতে পারবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি চুক্তি, প্রতিটি জিম্মির বিনিময়ে মুক্তি দিতে হবে 30 ফিলিস্তিনিকে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।